দুপুরের খাওয়া দাওয়া করে আরু আর আরিশ দুজনেই শুয়ে আছে। আজ অনেক দিন পর নিজেকে কেমন চিন্তামুক্ত লাগছে আরিশের। আরিশ আরুর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর আরুর চুপচাপ আরিশের বুকে মাথা দিয়ে শুয়ে আছে, কোনো কথা বলছে না। এটাই হলো ও একমাত্র নিরাপদ জায়গা। নিস্তব্ধতা কাটিয়ে আরু বলে উঠল। আচ্ছা, আপনি এত ট্যালেন্টেড কেন? আরিশ আরুকে ওর নিচে শুইয়ে দিয়ে ওর উপরে ঝুঁকে গেল। আমি ট্যালেন্টেড নই। আমি জানি যারা ট্যালেন্টেড হয় তারা তাদের ট্যালেন্টটাকে স্বীকার করতে চায় না, এই যেমনটা আপনি। সত্যিই যদি তাই হয় তাহলে আমার ছোট্ট আরু পাখিটাও হবে ট্যালেন্টেড, কি বলো? আরু আরিশের কথা শুনে লজ্জা পেয়ে গেল। আমার বউটা লজ্জা পায়? বাবা, আমার তো জানাই ছিল না তা। আরু আরিশের বুকে কিল মেরে বলল। আমি তোমাকে কখন লজ্জা দিই আরু পাখি? আরু কথা ঘুরানোর জন্য বলল। আজকে একটা এত ভালো দিন, চলুন না আমরা আজকে কোথাও ঘুরতে যাই। কোথায় যাবে আরু পাখি? এই আশেপাশের কোথাও, সবাই মিলে একসাথে অনেকটা সময় কাটাবো, খুব ভালো লাগবে। আচ্ছা, তাহলে বিকেলে রেডি হয়ে থেকো, সবাই মিলে একসাথে বেরোনো যাবে। আরুষি আরিশের গালে হালকা করে কিস করে বলল। থ্যাংক ইউ। বলে আরুষির ঠোঁট জোড়া আঁকড়ে ধরল। বিকালবেলায় ওরা সবাই বেরিয়েছে। আফজাল খান আর আনিকা খানকেও ওরা নিতে চেয়েছিল, তবে ওনাদের মুখ একই কথা। এসব ছোটদের মাঝখানে আমরা গেলে তোদের আনন্দটাই মাটি হয়ে যাবে, আমরা বরং অন্য কোনো দিন যাব। আরুষি অনেকবার তাদেরকে বোঝানোর চেষ্টা করছে যে ওদের আনন্দ নষ্ট হবে না, বরং গেলে আনন্দটা দ্বিগুণ হবে, কিন্তু তা ওনারা দুজন গেলেন না। সানা, আরু আর আরিশ তিনজনই দাঁড়িয়ে আছে গেটের সামনে, আরবের আসার অপেক্ষায় করছে। আচ্ছা আরু পাখি, আরবের জন্য আমরা যে অপেক্ষা করছি সেটা না হয় ঠিক আছে, কিন্তু তুমি আমাকে গাড়ি বার করতে দিলে না কেন? গাড়ি না হলে আমরা যাব কিসে? সত্যি তো, তোমরা যাবা কিসে? ওদের কথা বলতে বলতে আরব চলে এসেছে একটা রিক্সা করে, আর তার পিছনে আর একটা। ওই তো আরাব ভাইয়া রিক্সা নিয়ে চলে এসেছে, এখন আমরা রিক্সায় যাব। আরিশ আরুষির কথা শুনে মুচকে হাসলো। ও জানে মেয়েটা বরাবরই বাচ্চা স্বভাবের। এদিকে রিক্সাতে গেল মন্দ হবে না ব্যাপারটা। তাছাড়াও এরকম সৌভাগ্য তো ওর আর কখনোই হয়নি। আরুষির কথা মতো আরব আর সানা একটা রিক্সাতে বসলো, আর আরু আর আরিশ আরেকটাতে। রিক্সায় উঠতেই আরিশ রিক্সা ছাউনিটা মেলে দিল। আরুষি আরিশের দিকে তাকালো। ছাউনিটা আপনি দিলেন কেন? এটার কি এখন খুবই প্রয়োজন ছিল? আমার কেমন একটা লাগছে আরু পাখি। আরুষি আর কিছু না বলে রিক্সার জাপটা ফেলে দিল। সৌন্দর্যটাকে ভালো লাগার চোখে দেখুন, আর সেটার মাঝে যদি হাজারো আত্মসম্মানবোধ আর বিলাসিতার প্রবেশ করানোর চেষ্টা করেন, তাহলে সেটা আর সৌন্দর্য থাকে না, তখন সেটাও নগর সভ্যতার একটা কলুষিতার মধ্যেই যুক্ত হয়ে যায়। আরিশ আরিশির দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে আছে। মেয়েটা অল্প বয়সী হলে কতটা বুঝে, কতটা গভীরভাবে ভাবে এই ছোট ছোট ব্যাপারে স্যাপারগুলো, কিন্তু আরিশ কখনো এই ব্যাপারগুলো ভেবে দেখার সুযোগই পায়নি। মুচকি হাসি দিয়ে আরিশ আরুকে বলে। আরুষি শান্ত দৃষ্টিতে আরিশ এর দিকে তাকালো। এগুলো বোঝার জন্য কিছু জানার প্রয়োজন হয় না, ভালোবাসা চোখে দেখলেই আপনি আপনার মধ্যে এই অনুভূতিটাও চলে আসবে। কথায় কথায় রিক্সার ঝাঁকুনিতে আরিশ টলমলো হয়ে গেল, আর তার সাথে ভয়ও পেয়ে গেল, কিন্তু পরক্ষণে আরুষি আরিশের হাতটা ধরে নিল। ভয় নেই, আমি থাকতে আপনার কিছু হবে না। আরিশ শুধু আরুষিকে মুগ্ধ নয়নে দেখেই যাচ্ছে, কারণ ও আজকে যেন একটা নতুন আরুষিকে দেখছে, যে সবসময় বাচ্চাদের মতো ব্যবহার করে। তাকেও যেন আজকে স্বাবলম্বী বলে মনে হচ্ছে। এক অপরূপ সৌন্দর্য কাজ করছে অন্য দিনের তুলনায়। রিক্সা চলছে, আরিশ আর আরুষির দুজনের হাত ধরে বসে আছে। আরিশ ক্রমাগত ভয় পাচ্ছে রিক্সার থেকে পড়ে যাওয়ার, তাই আরও শক্ত করে আরিশের হাত তাকে জড়িয়ে ধরে রাখছে। বাতাসে উড়ে যাওয়া চুলগুলো বারবারই মুখে এসে আছড়ে পড়ছে, তবে বিরক্ত হচ্ছে না। অদ্ভুত এক ভালো লাগার কাজ করছে আরুষির মাঝে। রাস্তায় গাড়ির আওয়াজ, মানুষের
কোলাহল, এই সমস্ত কিছুই যেন আজ উপেক্ষিত ওদের ভালোবাসার কাছে। আরুষির পছন্দ করে দেওয়া নীল রঙের পাঞ্জাবি পরেছে আরিশ, আর নিজেও তার সঙ্গে ম্যাচ করে নীল রঙের শাড়ি পরেছে। হাতে কাচের চুড়ি আর হালকা একটু মেকআপ। এই বাচ্চা মেয়েটার প্রেমে আরিশ কি করে পড়লো সেটাই ভাবছে এখন। আরিশের এখন মনে আছে আরু ভার্সিটির সেই প্রথম দিনের কথা। ভার্সিটির বিরাট গেটটা পার করে একা একা হেঁটে আসছিল, আর সব কিছুই ছিল সেদিন অজানা আরুর কাছে। এদিকে ওদিকে তাকাতে তাকাতে সব কিছু বুঝে ওঠার চেষ্টা করছিল আরু। অনেকেই অনেক কিছু জিজ্ঞেস করতে করতে আসছিল, তবে শেষের গন্তব্যটি হলো আরিশ। মালিহার ম্যাথের একটা ক্যালকুলেশন মিলছিল না। অনেকক্ষণ ধরে চেষ্টা করার পরও না পেরে আরিশের কাছে নিয়ে গেল ক্যালকুলেশনটা। দেখা মাত্রই সলভ করার আইডিয়াটা আরিশের মাথায় চলে এলো। তবে তা শুরু করার আগে হঠাৎ একটা মেয়েলি কণ্ঠস্বর কানে বেশি আসতেই মনোযোগ কিছুটা হলেও ব্যাঘাত ঘটল। বিরক্ত নিয়ে সামনের দিকে তাকাতেই দেখতে পেলে একটা অল্প বয়সী মেয়ে দাঁড়িয়ে রয়েছে। শরীরের গঠনও বেশ, দেখে বয়সটা আন্দাজ করা যাবে না। চোখ দুটো টানা টানা, কপালের চুলগুলো বরাবরই আছড়ে পড়ছে মুখে। চোখের কোণে জমে থাকা কাজলটাও চোখের সাথে লেপটে গেছে। পরিধান করে থাকা হলুদ রঙের থ্রি পিসটাও মানিয়ে বেশ পরিপাটি দেখাচ্ছিল বেশ। এর আগে একটা মেয়েকে কখনো এতটাও গভীরভাবে পর্যবেক্ষণ করে দেখেনি আরিশ। আরুষি হলো তার জীবনের প্রথম রমণী, যাকে সে এতটা নিখুঁতভাবে পর্যবেক্ষণ করেছে। আপু, আপনি কি একটু বলতে পারবেন যে বায়োকেমিস্ট্রির ডিপার্টমেন্টটা ঠিক কোথায়? মালিহা বেশ অবাক হয়েছিল আরুর কথা শুনে, আর তার থেকেও বেশি অবাক হয়েছিল আরিশ। কারণ দুজনেই ভেবেছিল যে আরু হয়তো আরিশকে জিজ্ঞেস করবে, কারণ আরিশ অন্তত একজন সুপুরুষ। গোটা ভার্সিটির মেয়েদের ক্রাশ। নতুন সব মেয়েরা ইতিমধ্যেই ওর সঙ্গে গভীর আলাপচারিতার চেষ্টা করছে, তবে কাউকে পাত্তা দেয়নি আরিশ। কারো মধ্যে নতুন কিছু খুঁজে পায়নি আরিশ। সবাই প্রায় একই, যার ওকে পটানোর চেষ্টা করছে, কিন্তু কারু তার মধ্যে অন্যরকম একজন, যে নিজে থেকে কোনো ইচ্ছা দেখায়নি আরিশের সঙ্গে কথা বলার। তুমি কি আমাকে বললে? আরু কিন্তু করে। হ্যাঁ আপু, আমি তো আপনাকেই বললাম, কেন আপনার মনে হলো না? সেটা না, আসলে এমনিতেই। বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্ট হলো 3rd ফ্লোরের যে কর্নারের রুমটা রয়েছে, 212 নাম্বার, সেটাই। থ্যাংক ইউ সো মাচ আপু। বলে আরিশের দিকে কোনো রকম দৃষ্টিপাত না করেই বিদায় নিল। আরিশ ততক্ষণ আরুর দিকে তাকিয়েছিল যতক্ষণ না আরুষি ওর চোখের সামনে থেকে মিলিয়ে গেছে। মালিহা ও আরিশের কাণ্ড দেখে কিছু আর বলার সাহস পায়নি, কারণ আরিশ ওর সিনিয়র, আর আরিশ এই সমস্ত মেয়েদের ব্যাপারে কথা বলতে একদমই পছন্দ করে না। সেই দিন আরুষির মাঝে আলাদা একটা ভালো লাগা কাজ করছিল। আরিশ সবার থেকে অন্যরকম, আরু কারোর সঙ্গেও মেলে না। কথাগুলো ভাবতে ভাবতেই আরুর হাতে থেকে নিজের হাতটা ছাড়িয়ে আরুকে জড়িয়ে ধরল। আরুর ও আরিশের কাঁধে মাথা রেখে ওদের যাত্রাটাকে অনুভব করতে লাগলো। রিক্সা থেকে নামতেই আরাব আর সানা ওদের কাছে গিয়ে এলো। আরাব আরিশকে কিছুটা কিন্তু করে বলল, আসলে কি বলো তো? আরাবের কথা টোন শুনে আরিশ বুঝতে পেরেছে যে আরাব কি বলতে চাইছে, তাই আর বেশি হিয়ালি না করে আরিশ বলল, বুঝতে পেরেছি, তোদের আলাদা সময় চাই, তাই তো? আচ্ছা যা, তবে একসঙ্গে কিন্তু বাড়িতে ফিরতে হবে, বলে দিলাম। হ্যাঁ নিশ্চয়। বলে ওরা দুজন হাত ধরে বেরিয়ে গেল। আরুষি ওদের দিকে তাকিয়ে মুচকি হাসলো, তারপর আরিশের দিকে তাকিয়ে বলল, কত ভালোবাসে সানাকে আরাব ভাই, তাই না? যেমনটা আমি তোমাকে বাসি। তারপর দুজন সামনে হাতে হাত ধরে এগিয়ে হাঁটতে লাগলো। একটা পার্কে বেড়াতে এসেছে ওরা দুজন। আশেপাশে কত ভালোবাসার মানুষ হাতে হাত রেখে বসে আছে, একান্ত সময় পার করছে। হঠাৎই কিছুটা দূরে নজর যেতেই আরিশ আরুষিকে বলল, আরু পাখি, তুমি এখানে একটু দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। আপনি এখন আমাকে ছেড়ে কোথায় যাচ্ছেন? তবে কথাটা হয়তো আরিশ শুনল না। বলার আগেই চলে গেছে ও।
আরুষির একটু রাগ হলো আরিশের উপর, না বলে হুট করে কোথায় চলে গেলেও তাই। তারপর দৃষ্টি দিল, নিক্ষেপ করলো লেকের জলের দিকে। বিকালের সূর্য আলোতে অপরূপ সৌন্দর্য সৃষ্টি করছে। ওর খুবই ইচ্ছা হচ্ছে এখন জলে পা ডুবিয়ে বসে থাকার, তবে যার সঙ্গে বসে থাকবে সেই মানুষটাই উধাও হয়ে গেল। বেশি কিছুক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আরও বোর হয়ে চলেছে, তবে আরিশের আসার নাম নেই। হঠাৎ করে চুলে আলতো স্পর্শ পেয়ে ও বুঝতে পারলো যে আরিশ এসেছে, আর তার সঙ্গে একটা খুব সুন্দর সুগন্ধ ভেসে আসছে বাতাসে। বুঝতে বাকি রইল না যে বেলি ফুলের মালাটা সযত্নে হাত খোপা করে আরিশ ওর মাথায় বেঁধে দিয়েছে। মুচকি মুচকি হাসছে আরও আরিশের কাণ্ড দেখে। আরিশের সমস্ত রোমান্টিকতা যেন আজকে খুব সুন্দরভাবে প্রকাশ পাচ্ছে। অদ্ভুত এক ভালো লাগা সৃষ্টি করছে। আরিশ তারপর আরুষিকে সামনের দিকে ঘুরিয়ে নেয়, আরুর গালে হাত রেখে বলল, তোমার জন্য মালটা আনতে গিয়েছিলাম আরু পাখি। আমি জানি আমি খুব লেট হয়ে গেছি। আই এম রিয়েলি সরি। আরিশের কাণ্ড দেখে আরও মুচকি হেসে ফেললো, কারণ এত লোকের মাঝখানে আরিশ ওর কাছে ক্ষমা চাওয়ার জন্য কান ধরতেও দ্বিধাবোধ করেনি। আরুষি আরিশের হাতটা কান থেকে নামিয়ে নিয়ে বলল, কান ধরতে হবে না, আমি আর রেগে নেই। আরিশ আর আরও দুজনেই মুচকি হাসতে লাগলো। চলুন না ওই লেকের ধারে যাই, আমার খুব ইচ্ছা করছে ওখানে যেতে। আমার আরু পাখি বলেছে, তার মানে যেতেই হয়। বলে আরুর সঙ্গে সেখানে গেল। দুজনে জলের মধ্যে পা ডুবিয়ে বসে আছে আর ভালোবাসাগুলো মিলিয়ে দিচ্ছে একসঙ্গে। হঠাৎ আরু কাতে আলতো একটা হাতের স্পর্শ পেতে অত্যন্ত কৌতূহলের সঙ্গে পিছনে তাকিয়ে দেখলো ছোট্ট একটি পিচ্চি বাচ্চা দাঁড়িয়ে খিলখিল করে মুখটা হাত দিয়ে চেপে ধরে হাসছে আরুর দিকে তাকিয়ে। বাচ্চাটার হাসি দেখে আরু যেন মন ভরে গেল। বাচ্চাটিকে দেখে আরু আর আরিশ দুজনেই জল থেকে উঠে এলো। আরিশ নিচু হয়ে বাচ্চাটাকে কোলে তুলে নিল, আরু মেয়েটার গাল দুটো টেনে। তোমার নাম কি? আমার নাম আয়ুষী। আরিশ আর আরু মুচকি হাসছে। আরিশের থেকে আয়ুষীকে কোলে নিল। তোমার তো দেখছি আমার আরু পাখির মতো নাম। তোমার আলু পাখি আছে, কিন্তু জানো তো আমাদের নেই। আমাদের তো টিয়া পাখি আছে, সে আমার সাথে কথা বলে। তাই? তা তোমার আলু পাখিটা কোথায়? আরিশ আয়ুষীর গালে চুমু দিয়ে বলল, তুমি যার কোলে উঠেছ সে আমার আরু পাখি। ই বাবা, তোমার পাখিটা কথা বলে না, কি বটা! আয়ুষীর পাকা পাকা কথা শুনে ওরা দুজনেই হাসতে হাসতে শেষ। তারপর আদো কণ্ঠে কথাগুলো অসৌন্দর্য যেন দ্বিগুণ করে দিয়েছে। আম্মু, তোমার এই সুন্দর নামটা কে রেখেছে? আমার দাদিমা রেখেছে। তো তোমার দাদিমা কোথায়? জানো তো, আমার দাদিমা রোজ নামাজ পড়তে গিয়ে খুব কান্না করে। আরিশ আর আরুষির দুজনের দিকে অবাক চোখে তাকালো। তারপর আরিশ বলল, না না, দাদিমা তো আমার ফুপি আমার জন্য কাঁদে। কি হয়েছে তোমার ফুপ্পি আম্মুর? দাদিমা ফুপিকে খুঁজে পায় না, কোথায় হারিয়ে গেছে। বলে আয়ুষী ও কান্না করে দিল। ওদের কথায় কথায় আয়ুষীর বাবা মা ওর কান্না শুনে ছুটে এলো। আই অ্যাম রিয়েলি সরি ও আপনাদেরকে বিরক্ত করলো। আসলে আমার আম্মু একটু অসুস্থ, তো তাই ওনাকে একটু খেয়াল রাখতে গিয়ে আয়ুষী চলে এসেছে। কোথায় আপনার মা? আসলে ওইদিকে বসে আছে একা একা। আমি আর আমার ওয়াইফ এতক্ষণ ওইখানেই ছিলাম, তার মাঝে আয়ুষী চলে এসেছে। আপনার মা কি খুব অসুস্থ? অসুস্থ, তবে তা মানসিক দিক থেকে। আয়ুষী যখন ওনার কথা বলছিলেন আরুষি তখন কষ্ট হচ্ছিল ওনার কথা শুনে। আর তখন যখন উনি এখানেই আসছেন, তাহলে দেখা করতে সমস্যা কোথায়? আমরা কি ওনার সাথে একটু দেখা করতে পারি? আই মিন, এতদূর অবধি পরিচয় হয়ে দেখা না হলে খুব খারাপ লাগতো আর কি। কোনো সমস্যা নেই, আসুন।
আয়ুষীকে কোলে নিয়ে আরিশের সাথে ওনাদের পিছু পিছু যেতে লাগলো। আরও যত এগিয়ে যাচ্ছে হার্টবিটটা যেন ততই বেড়ে চলেছে, তবে কেন তা জানে না। ওনার সামনে যেতেই বুকের ভিতর মুচড়ে দিয়ে উঠল ওর। উনি এক মনে সামনের দিকে তাকিয়ে বসে আছেন, হয়তো দীর্ঘ কোনো ব্যর্থা নির্মূল করার চেষ্টা করছেন। পাশে বসে আছেন প্রায় 70 বছর বয়সে একজন বয়স্ক লোক। বুঝতে বাকি রইল না যে ওটা ওনার স্বামী। আরুষি ধীরে পায়ে ওনার সামনে যেতেই অদ্ভুত এক টানে উনি আলতো চোখে আরুর দিকে তাকালেন। চোখ দিয়ে ওনার আপনি জল গড়িয়ে পড়ল। আরুষি হাঁটু গেড়ে বসে ওনার চোখের জলটা মুছে দিলেন। উনি নিস্তব্ধ, যেন কথা বলার ভাষা হারিয়ে ফেলছেন এমন। আপনি কাঁদবেন না প্লিজ, আপনাকে কাঁদতে দেখে আমার খুব কষ্ট হচ্ছে। উনি আরুষির গালে আলতো করে স্পর্শ করে বললেন, ওনার স্বামী ওনার কাঁধে হাত রাখলেন, রেখে বললেন, সবার কপালে যেমন কন্যা সুখ থাকে না, হয়তো আমাদের কপালেও নেই, আল্লাহ হয়তো রাখেননি। ওনাদের এমন আবেগপ্রবল কথা শুনে আরুষির মনে হচ্ছে যেন ওনাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে, আর ওনার কষ্ট নিজেকেও সামলে করতে। রিস্কা করে বাড়ি ফেরা আরু আর আরিশ, তবে আরুকে আর আগের মতো ঠিক পান্নচল্য দেখাচ্ছে না, যতটা না আসার সময় দেখাচ্ছিল। হয়তো ওই মহিলার কাতরতায় কষ্ট পেয়েছে খুব, তবে ব্যাপারটা নিয়ে একটু গভীরভাবে ভাবতে চাই আরিশ। যেখান থেকে আসার আগে ওনাদের বাড়ির অ্যাড্রেসটা নিয়ে এসেছে আরিশ, যাতে যোগাযোগ বজায় থাকে। তবে এই মুহূর্তে আরুষিকে সামলানোটা দরকার। সারা রাস্তা আরও চুপচাপ ছিল। রিস্কাটা বাড়ির সামনে এসে থামতেই কাউকে কিছু না জানিয়ে বাড়ির ভিতরে ঢুকে গেল আরু। আরিশ বুঝতে পারছে আরুর মনের অবস্থা। রিস্কা ভাড়াটা আরিশ মিটাতেই সানা বলে উঠল, ভাইয়া, আরুর হঠাৎ মন খারাপ হয়ে গেল কেন? কিছু কি হয়েছে নাকি? তুই আবার ওকে কিছু বলেছিস বলতো? সানার আগে চোখ নিয়ে তাকিয়ে কথাগুলো বলল। আরিশ চিন্তিত হয়ে বলল, আর ওনাদের সঙ্গে কথা বলার পর থেকেই আরু পাখির মন খারাপ। হয়তো ওনাদের দুঃখে বড্ড বেশি কষ্ট পেয়েছে। বড্ড বেশি নরম মনেরও যে কোনো কারোর কষ্ট কি সহজেই নিজের করে নেয়, তার জন্যই কারোর বেশি কষ্ট পায়। চিন্তা করিস না, আমি সামলে নেব। সানা দাঁত বার করে হেসে, সে আমি জানি না যে আমার ভাইয়া কি পারে আর কি পারে না। আরিশ সানার কানটা ধরে বলে, বড্ড বেশি পেকে গেছো তুমি, বুঝেছি। সব কিছু আরাফের কাছ থেকেই শিখেছো। তাড়াতাড়ি তোমার বিয়ের ব্যবস্থা করছি, চিন্তা করো না। আরিশের কথার পরিবর্তে সানা হাসতে লাগলো। ওরা ঘুরতে থেকে বাড়ি আসার পর আরিশ আরুর সাথে আর ভালোভাবে সময় কাটাতে পারেনি। আরু বাড়িতে এসেই রান্না করে চলে গেছে। রাত্রের ডিনারটা নাকি ও বানাবে, তাই আর আলাদা করে ওর সঙ্গে আর কথা বলা হয়নি। তাছাড়াও কিচেনে আরিশের মা আছে, তাই আর যেতে পারছে না আরিশ। কোনো বাইরের লোক থাকলে আরিশ কিছু মনে করতো না, কিন্তু বাড়ির লোকের সামনে একটু তো নিজেকে সংযত করে রাখতেই হবে, না হলে তার কী ভাববে। হঠাৎ করে আরিশের ফোনে আসতেই আরিশ রুম থেকে বেরিয়ে গেল। আরও রান্নাঘরে সব সবজিগুলো কাটছে, আর আনিকা খান ওর পাশে দাঁড়িয়ে হাতে হাত সে সাহায্য করে দিচ্ছেন। মেয়েটা একা সব কিছু সামলাতে পারবে কিনা সেই কারণেই উনি রয়েছেন। জানো তো মামুনি, আমার ওনাদের জন্য খুব খারাপ লাগছে। ওনারা নিজেদের সন্তানকে হারিয়েছেন, খুঁজে পাচ্ছেন না। জন্ম দেওয়ার কয়েক মাস অবধি নাকি ওনারা পেয়েছিলেন নিজের সন্তানকে, তারপর নাকি হারিয়ে ফেলেছিলেন। ওনাদের কত কষ্ট, তাই না? আরিশের মা আর উত্তরে কিছু বললেন না, মনে মনে বলতে লাগলেন, তুইও যে একই রকম কারো সন্তান রে মা, তোকে যে। এই বলে আর কিছু ভাবতে পারলো না। তখনই আরু বলে উঠল, আল্লাহ যেন ওনাদের সন্তানকে আবার ওনাদের কাছে ফিরিয়ে দেন, তাহলে ওনারাও এই কষ্ট থেকে মুক্তি পাবেন। আল্লাহ যেন তোর দোয়া কবুল করে মামুনি। আপনি সব ঠিকঠাক বলছেন তো? মানে এটা কোনো ভুল খবর না তো? আমি যা বলেছি একদম সত্যি বলছি, সব ঠিকঠাক। খোঁজ খবর নিয়েই আপনাকে বলছি স্যার, আর যা বলছি তাতে কোনো ভুল নেই। আপনি এবার আসল অপরাধীকে ধরতে পারবেন। আরিশ লোকটার সাথে হ্যান্ডশেক করে, থ্যাংক ইউ সো মাচ। আপনি অনেক বড় উপকার করলেন আমার। আপনার এই খবরটা হয়তো অনেকগুলো জীবন পাল্টে দিতে পারে, তা আপনি হয়তো জানেন না। আমি জানি স্যার, আপনি যা করবেন সবার ভালোর জন্যই করবেন। স্যার, ম্যাডাম ভালো আছেন? আরিশ মুচকি হেসে বলল, হ্যাঁ ভালো। আল্লাহ যেন সব সময় এইভাবে ওকে হাসি খুশি রাখে।
আমিন। রাত্রে ডিনার করে আরিশ রুমে যেতে দেখলো আরিশি ওয়াশরুমে গেছে। তখনই পাশে থাকা ফোনটা বেজে উঠতেই তা রিসিভ করার জন্য ফোনটা হাতে করে নিয়ে বাইরে চলে গেল আরিশ। প্রিন্সিপালের ফোন এসেছে, হয়তো আরিশের এই সাফল্যের ব্যাপারে কিছু বলবে। আরুষি রুমে এসে দেখলো আরিশ রুমে নেই। ও ভাবলো হয়তো ওখানে নিচেই আছে, তাই আরিশের জন্য অপেক্ষা করতে লাগলো। রুমের ভিতর একটু বসে রইল। সেখানে বসে থেকে যেন দমটা বন্ধ হয়ে আসছে, ভালো লাগছে না কিছুতেই। বারবার পায়চারি করছে আর বারবারই চোখে ভেসে আসছে সেই মহিলার কাতরোক্তি, তার সন্তানকে ফিরে পাওয়ার। শুধু একটু পায়চারি করে শান্ত হল ও না, তাই না পেরে ছাদে চলে গেলে ছাদের এক কোণে দাঁড়িয়ে আছে আরু আর ব্যস্ত নগরীর দিকে দৃষ্টিপাত করছে। এই শহরে মানুষ কতই ব্যস্ত, কারো 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 জন্য সময় নেই। কেউ বা সব কিছু পেয়েও অসুখী, আবার কেউ বা কিছু না পেয়েও সে সুখী। এক অদ্ভুত নিয়মে যে জীবনযাপন পরিচালিত হয়, যেভাবে সৃষ্টিকর্তা ওদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছে তেমনভাবেই এগোচ্ছে। হাসি, দুঃখ, বেদনা, আনন্দ সব কিছু মিলিয়ে জীবনটা চলে যাচ্ছে। জীবনের প্রতি অভিযোগ করলেও তা ব্যথা, কারণ সৃষ্টিকর্তা নিজেই তেমনটা চেয়েছেন। তিনি যেমন দুঃখ দেয়, আবার দুঃখের পরেও কষ্ট নির্মূল করে দেন আনন্দ দিয়ে। তাই সময়ের অপেক্ষা করে আর বিধাতার উপর ভরসা রাখা উচিত। বাইরের ঠান্ডা বাতাসগুলো যেন আরুর শরীরে আর মন উভয়কেই ছুঁয়ে যাচ্ছে। এত ক্লান্ত আর ব্যস্ততার মাঝেও নিজেকে অনেকটাই নিস্তব্ধ লাগছে আরুর। তবে পাশে যদি এখন আরিশ দাঁড়িয়ে থাকতো তাহলে মন্দ হতো না, এই কথাটা আরও মনে মনে ভাবছিল। তখন হঠাৎই পেটে কারো শীতল হাতের স্পর্শ পেয়ে কিঞ্চিত কেঁপে উঠল আরু। বুঝতে বাকি রইল না যে প্রিয় মানুষের কথা মনে পড়তেই সে হাজির দিতে তখন তার কাছে উপস্থিত। খোপা করে রাখা চুলগুলো আলতো করে স্পর্শ করে খুলে দিল আরিশ। খোপাটা খুলে দিতেই চুলগুলো ছড়িয়ে পড়ল আর তা প্রায় কোমর ছুঁই ছুঁই। আরিশ এখন আরুর চুলের ঘ্রাণ নিতে ব্যস্ত। বড্ড ভালোবাসি আরু পাখি তোমাকে। তুমি হিনা, আমি নিঃস্ব। তুমি আমার জীবনের শেষ সম্বল, আমার পরিণীতা। আরও আরিশের কথা শুনে মুচকি হাসলো। হাজারো কষ্টের মাঝেও আরিশের বলা কথাগুলো যেন ওর সমস্ত ক্লান্তি দূর করে দেয়। অদ্ভুত এক ভালো লাগা কাজ করে তখন। আরুষিকে আরিশ নিজের দিকে ঘুরিয়ে নিয়ে বলতে শুরু করলো, এমন করছো কেন আরু পাখি? আমি কি কোনো ভুল করে ফেলেছি? আরুষির মুখের এক চিতলে হাসি রেখে টেনে আরিশের গাল আলতো করে স্পর্শ করে বলল, আপনি কেন কোনো ভুল করতে যাবেন? আপনি আমাকে কতটা ভালোবাসেন তা আমি জানি। আপনি যদি আপনার ভালোবাসা প্রকাশে কখনো ব্যর্থ হন, তবুও আমি ভাববো যে আপনি আমাকে ভালোবাসেন। হয়তো আমি একটু পাগলামো করি, তবে আপনার ভালোবাসা পাওয়ার জন্য তো করি। আপনার কাছে যদি এই ছোট ছোট আবদারগুলো আর এই দুষ্টুমিগুলো না করতে পারি, তাহলে আমার জীবনে আর অবশিষ্টাংশ হিসেবে কিছু রইলই না। আরিশ আজকে যেন এক অন্য আরুষিকে দেখছে। আজকে ওর মাঝে একজন রমণীর আভাস স্পর্শ, যে সমস্ত জটিলতার সমাধান খোঁজার স্বাভাবিক বজায় রাখতে পারে। আরিশ খেয়াল করলো যে আরুষি কিছুটা হলেও বিকেলের ঘটনা থেকে বেরিয়ে আসতে পেরেছে। তাই আর কোনোভাবে আরুষিকে সেই সমস্ত কথাগুলো মনে করিয়ে ওর মুডটা খারাপ করতে চায় না। হঠাৎ করে আরিশ খেয়াল করলো যে আরুষির চোখে কোণে জল জমে এসেছে। মুহূর্তে ওর বুকের ভেতরটা মুষড় দিয়ে উঠল। চোখের কোণে জমে থাকা জলটা এক কোণা দিয়ে ঘুরিয়ে পড়তেই আরিশ ওর বৃদ্ধাঙ্গুল দিয়ে তা মুছে দিল। তোমার কি হয়েছে আরু পাখি, আমাকে বলো। আরুষি আরিশের চোখের দিকে তাকিয়ে বলল, আমি আপনার পরিণীতা হয়ে আপনাকে পৃথিবীর সকল ভালোবাসা এনে দিতে চাই। সকল ভালোবাসা আপনার কাছে উজাড় করে দিতে চাই। নিজের সবটুকু দিয়ে ভালোবাসতে চাই। আমি একজন মা হতে চাই, আর একজন মা হওয়ার সুখ অনুভব করতে চাই। আরিশ আরুষির কথা শুনে অনেক অবাক হলো। হঠাৎ করে আরুষির এমন পরিবর্তন, বাকরুদ্ধ কি বলবে ঠিক বুঝেই উঠতে পারছে না। আরিশ নেশাগ্রস্ত কণ্ঠে বলল, তুমি এখন বড্ড ছোট আরু পাখি। দেবেন কি আমায় সেই সুযোগ? ভালোবাসবেন কি আমায়? ভালোবাসার এমন একটা পর্যায়ে এসে আরিশের আর কিছুই বলার নেই। ও নিজেও চাই আরুষিকে নিজের সমস্তটা দিয়ে ভালোবাসতে। তাই আর আরুর কথার কোনো উত্তর না দিয়ে আরুষির চোখের পাতায় ভালোবাসার পরশ এঁকে ওকে কোলে তুলে নিল। সকালবেলা 11টার আরিশি বাড়ির সবাই বসে আছে অডিটোরিয়ামের প্রথম সারিতে। ভার্সিটি টপারের বাড়ির লোক হিসেবে সবার মুখে খুশিতে জলমল করছে। আরিশের বাড়ির লোকের মাঝে আরুকে বসতে দেখে সবাই যেন একটু অবাকই হচ্ছে। তবে আরিশের সাথে
আরও ঠিক কী সম্পর্ক তা ঠিক বুঝতে পারছে না। অনেকেই ভাবছে যে আরও আরিশের বোন, তবে যার জন্য এত বড় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সে নিজেই উপস্থিত নেই। অনেকক্ষণ হয়ে গেল, সবাই অপেক্ষা করছে, তবে আরিশের আসার নাম নেই দেখে সানা আরুকে বলে উঠল, ভাইয়া কোথায় রে? ওকে তো দেখতেই পেলাম না। কখন আসবে ও? আমি জানি না ঠিক, আমার ফোনটাও তো তুলছেন না। ওদের কথার মাঝে হঠাৎই তিথি এসে উপস্থিত হলো। বেশ হাসি মুখে আরু পাশে বসলো। তিথিকে হাসি মুখে দেখে আরুর মনটা যেন ভরে গেল। তিথির মুখে হাসি দেখে খুব ভালো লাগছে, ওর হয়তো কোনো খুশির খবর আছে। আরু আর দেরি না করে তিথিকে জিজ্ঞেস করলো, আজকে মনে হচ্ছে তিথি ম্যাডামের মুডটা খুব ভালো, তা কোন খুশির খবর নাকি? তিথি আনন্দে আরুকে জড়িয়ে ধরে বলতে লাগলো, এবার আমার বাড়ির লোক নাহিদকে ঠিক মেনে নেবে, আমি শিওর, আর না করতে পারবেন না। আরু সে ব্রু কুচকে অনেক কৌতূহলের সাথে বলল, হঠাৎ কি হলো রে, কোনো মিরাক্কেল? আরে নাহিদ একটা কোম্পানিতে জব পেয়ে গেছে, খুব ভালো স্যালারিও দেবে বললো, তাই আর কোনো চিন্তা রইলো না আমাদের। আরু আনন্দে তিথিকে জড়িয়ে ধরে বলল, এ তো খুব ভালো খবর। আনন্দটা আজকে দ্বিগুণ হয়েই গেল। ওদের কথার মাঝখানে হঠাৎ মাইক্রোফোনে নিয়ে প্রিন্সিপাল বলতে শুরু করলেন, আর কিছুক্ষণের মধ্যেই অনুষ্ঠান শুরু হবে, আর আমাদের কৃতি ছাত্র আরিশ খান খুব শীঘ্রই আসবে। কথাটা শুনে আরুষি আবার আরিশের ভাবনায় মুগ্ধ হলো। সত্যি তো কি এমন কাজ যে আরিশ আসতে পারছে না? এখানে ওদেরকে আগে আগে পাঠিয়ে দিয়ে বলল যে তাড়াতাড়ি চলে আসবে, অফিসে নাকি একটা জরুরি কাজ আছে। তাই আরুষি এবার নিজের জায়গা ছেড়ে উঠে সবার থেকে কিছুটা দূরত্ব গিয়ে দাঁড়ালো। ফোনটা হাতে নিয়ে আরিশের নাম্বারে কল করতে গিয়ে ভুলবশত তুরানের কাছে কলটা চলে গেল। তুরান ফোনটা ধরতেই আরিশি ফোনটা ধরে, কোথায় আপনি? আর এত দেরি হচ্ছে কেন? সবাই আপনার জন্য অপেক্ষা করছে। চট জলদিতে বলতে লাগলো, আরে এটা স্যার নয়, এটা আমি রে, তুরান বলছি। স্যার তো কিছুক্ষণ আগেই বেরিয়ে গেলেন, অনেক তাড়াহুড়োর মধ্যে ছিলেন মনে হলো, কিন্তু এখন তো তাড়াহুড়ো দেখে বুঝতে পারছি যে সত্যি ওনার কোনো তাড়া আছে। আরুষি একটু বেবাচেকা খেয়ে গেল, তারপরে কোনো রকম নিজেকে সামলে নিয়ে বলল, সরি, আমি ভাবলাম উনি হয়তো। সমস্যা নেই, আসলে অফিসে একটা নিউ স্টাফ জয়েন হওয়ার জন্য তাকে স্যার সব কিছু বুঝিয়ে দিচ্ছিলেন, কাজগুলো তাই একটু দেরি হয়ে গেল। সেটা আমাদের বয়সী প্রায়, বা আমাদের থেকে হয়তো কিছুটা বয়সে বড় হবে। কি যেন নাম, বেশ নাহিদ হয়তো। নাহিদ নামটা শুনে আরু অবাক হয়ে গেল, কারণ কিছুক্ষণ আগেই তিথি আরুকে বলেছিল যে নাহিদ ভাইয়া কোন জব পেয়েছে। তাহলে তা কি আরিশের অফিসে? তখনই তুরান বলে উঠল, কোন অনুষ্ঠানে গেছিস? আসলে কলেজ থেকে ওনাকে সংবর্ধনা দেবে, সেই জন্য এখানে এসেছে, আর উনি নিজেই এখন বেপাত্তা। তুরান হাসতে হাসতে বলল, আচ্ছা তাহলে ওই সময় আমি এভাবে নষ্ট করতে দিতে চাই না, আমি এখন রাখলাম, পরে কথা হবে। বলে ফোনটা রেখে দিল তুরান। আরু যেন সব কিছু মিলিয়ে উঠতে পারছে না। পিছন ঘুরে তাকাতেই দেখলো দৌড়ে দৌড়ে আরিশ ওর দিকে এগিয়ে আসছে, সম্পূর্ণ আগোছালো দেখাচ্ছে ওকে। আরু কাছে এসে আরিদ ক্রমাগত হাবাতে লাগলো, আই এম রিয়েলি সরি আরু পাখি, একটা জরুরি কাজ ছিল বলেই দেরি হয়ে গেল। আরু ভাবলো যে এই সমস্ত কথা পরে বলা যেতে পারে, এখনই বলে আরিশকে ব্যতিব্যস্ত করার কোনো দরকার নেই। আরু আরিশের কাছে গিয়ে ওর অগোছালো চুলটাকে নিজের হাত দিয়ে ঠিক করার চেষ্টা করলো। সামান্য কিছু পরিপাটি করে পাঞ্জাবি খুলে থাকা বোতামটা যত্ন সহকারে লাগিয়ে দিল। আরিশি মুচকি হেসে বলল, আমি জানি, তবে এখন সবার আপনাকে প্রয়োজন, তাই আপনি চলুন। বলে আরিশ এর হাত ধরে এগিয়ে গেল। আরু আরিশের হাত ধরে কিছুটা এগিয়ে গেল সামনের দিকে। তারপর কিছুটা ভিড়ের মাঝে যেতেই আরিশের হাতটা ছেড়ে দিল। আরু আরিশের হাতটা ছেড়ে দিতেই আরিশ আরুর দিকে তাকালো। কি হলো আরু পাখি, হাতটা ছেড়ে দিলে যে? বাকিটুকু কি আমার সাথে চলবে না? আরিশি মুচকি একটা হাসি দিয়ে বলল, জীবনের সফলতার এতটা পথ যখন নিজে একাই চলে এসেছেন, তখন সাফল্য অর্জনের সময় সম্পূর্ণ কৃতিত্বটা আপনারই থাক, তাই আপনি একাই যাবেন। আরিশ আরুর কথা শুনে মুচকি হেসে আরুর হাতটা আরও শক্ত করে চেপে ধরে তারপর বলতে লাগলো, জীবনের সফল হওয়ার চেষ্টা করেছি, তখন আমি হয়তো একা ছিলাম, কিন্তু সফলতায় চূড়ান্ত শিখরে গিয়ে আমি তোমাকে পেয়েছি।
তাই মাঝপথে এসে তোমার হাতটা ছেড়ে দিয়ে কাপুরুষের মতো একা একা সম্পূর্ণ কৃতিত্বটা নেয়া আমার স্বভাবের মধ্যে পড়ে না। যাদের যা প্রাপ্য তাদেরকে তার সম্পূর্ণ মর্যাদা দিতে আমি কখনোই দ্বিধাবোধ করব না, সে তুমি হোক আর যেই হোক। আরিশ যে আরুর প্রকৃত জীবনসঙ্গী তা আগেই বরাবরই প্রমাণ করে আরিশ। কেবল কথাতেই নয়, কাজেও তার বরাবরই প্রমাণ করতেছে তা। ও জানে যে আরিশ স্বার্থপরদের মতো নয়, যার জীবনের সাফল্য পেয়ে সকলকে তুচ্ছ তাচ্ছিল্যের চোখে দেখবে। হঠাৎ আরিশিকে বললে, আমাকে কি আজকে খুব সুন্দর লাগছে আরু পাখি? মানে মেয়েরা কি আজকে আমাকে দেখে পাগল হয়ে যাবে? আরিশের পাশে গিয়ে ওর হাতটা শক্ত করে চেপে ধরল। এই হাত যখন একবার ধরেছি তখন অন্য সকল হাতের স্পর্শ থেকে বাঁচিয়ে রাখবো, তাই সে বিষয়ে নিশ্চিন্ত থাকুন। দেখেছো, তুমি এই সহজ কথাটাকে কত সহজভাবে বুঝলে, কিন্তু আমার সাফল্যের ব্যাপারটাকে নিয়ে তুমি কত জটিলতা সৃষ্টি করলে। আরু মুচকি হেসে বলল, চলুন। আরিশ আরুর নাকটা টেনে দিল। চলো আরু পাখি। আরিশ আরুর হাতটা ধরে ওকে নিয়ে গিয়ে চেয়ারে বসিয়ে দিল। সবার ওদের দিকে তাকিয়ে রয়েছে, বুঝতে পারছে যে দুজনের মধ্যে কোনো একটা সম্পর্ক আছে। কে কি ভাবলো তাতে বরাবরই দৃষ্টিপাত করে না আরিশ, তাই আজকেও ওর দিকে কেউ কিভাবে তাকিয়ে আছে তা নিয়ে ওর কোনো মাথা ব্যথা নেই। এতক্ষণ কোথায় ছিলি? সবাই অপেক্ষা করছে তোর জন্য, প্রোগ্রামটাও থেমে রয়েছে। আসলে বাবা, অফিসের একটা কাজ গিয়ে লেট হয়ে গেছে, সেই জন্য। তখনই মাইক্রোফোনে প্রিন্সিপাল গলার আওয়াজ ভেসে এলো, এবার আমরা আমাদের অনুষ্ঠান শুরু করতে চলেছি। আরিশও ইতিমধ্যে চলে এসেছে। এবার আমরা মঞ্চে ডেকে নেব আমাদের কৃতি ছাত্রকে, যার জন্য এই বিরাট অনুষ্ঠানের আয়োজন। সঙ্গে সঙ্গে করতালি আওয়াজ আরুর কানে ভেসে এলো। এত জোরে করতালির আওয়াজ শুনে আরু শিউরে উঠল। এক টান উত্তেজনাময় মুহূর্ত, যেখানে পরিবারের সকলেই আজ গর্বিত আরিশকে নিয়ে। আরিশ স্টেজের উপরে উঠতেই একটা মেয়ে এসে হাতে একটা ফুলের তোড়া দিয়ে গেল। আরিশের মুখে সেই মন মাতানো হাসি, যা দেখে যে কেউ পাগল হয়ে যেতে পারে। এমনিতেই আরিশ অত্যন্ত সুন্দর, তার উপরে পাঞ্জাবিটাও মানিয়েছে বেশ, আর অগোছালো চুলগুলো আরও কিছুটা পরিপাটি করে দেওয়াতে আরও বেশি আকর্ষণীয় লাগছে দেখতে। আরিশ আমাদের কলেজের কৃতি ছাত্র। আমি সত্যি গর্বিত আজ এরকম একজন স্টুডেন্টকে পেয়ে। এরকম চূড়ান্ত ফলাফল আজ অবধি আমরা খুবই কম পেয়েছি। চেষ্টা করব যেন ভবিষ্যতে আরিশের মতো স্টুডেন্ট আরও বানাতে পারি। আমি এখন চাই আমাদের কৃতি ছাত্র আরিশ, সে এখন যেন সবাইকে উদ্দেশ্য করে তার জীবনের এই সাফল্যের চাবিকাঠির আসল রহস্যটা সকলকে জানাবে বলে মাইক্রোফোনটা আরিশের হাতে ধরিয়ে দিলেন। মাইক্রোফোনটা হাতে নিয়ে আরিশ কোনো রকমই ইস্তস্ত বোধ করে না, নির্বিঘ্নে নির্দয় বলতে লাগলো, জীবনের লক্ষ্যটা হলো একটা বিরাট যুদ্ধের মাঠের মতো, যা অনেক বড়। তাকে প্রশস্ত করার জন্য নিজের সম্পূর্ণ প্রচেষ্টাই দরকার হয়। আজকে আমি সাফল্যের চূড়ান্ত শিখরে পৌঁছেছি। এর মানে এটা নয় যে আমার জীবনের লক্ষ্য সকলের থেকে আলাদা, তা নয়। আমিও একজন সাধারণ মানুষের মতোই, যে নিজের পরিবার, পরিজন, আত্মীয় স্বজন নিয়ে সমান তালে মেতে থাকে। পরিবারের সাপোর্টটা হলো সবচেয়ে বড় জিনিস, যা কেউ হয়তো পায় আর কেউ হয়তো পায় না। তবে আমি খুবই লাকি আমার পরিবারের প্রত্যেকটা সদস্যকে পেয়ে। তারা আমার জীবনটাকে রঙিন করে দিতে সমানভাবে আগ্রহী ভূমিকা গ্রহণ করেছে। তাই আমি চাইবো আমার এই সাফল্যের দিনে আমার আনন্দের সঙ্গে তাদেরকেও সামিল করতে। তাই আমি চাই তারা যেন স্টেজে উঠে আসেন। আরিশ ডাকা মাত্রই একটা স্টুডেন্ট ওদের সকলকে নিয়ে গেল স্টেজে এর কাছে। আরু যেতে না চাইলেও সানা আরুর হাত ধরে টেনে টেনে নিয়ে গেল। স্টেজে সবাই দাঁড়িয়ে রয়েছে আর আরু সানার পিছনে নিজেকে লুকিয়ে রেখেছে। আরিশ আবার বলতে শুরু করলো, মা বাবা জীবনের সবচেয়ে বড় একটা অংশ। ছোট থেকে তারাই লালন পালন করেছেন, সঠিক শিক্ষায় শিক্ষিত করে তুলেছেন। তাই তাদেরকে ধন্যবাদ দেওয়ার মতো চূড়ান্ত পাপ আমি কখনোই করতে চাই না। তারা আমার সব। এটা হলো আমার বোন সানা। সানাকে উদ্দেশ্য করে বলছি, আমার জীবনের একটা অংশ, যে সব সময় আমার জীবনটাকে ঝলমল করে রেখেছে। বলে কিছুটা হেঁটে গিয়ে পিছন থেকে আরুর হাতটা ধরে সামনে এনে সাইড থেকে জড়িয়ে ধরলো শক্ত করে। আরিশ ওকে চেপে ধরে আছে আর সমস্ত শরীরটা যেন কাঁপছে। সত্যি আরিশ ওর জন্য এতটা করতে পারে তা আজ নিজের চোখে না দেখলে বিশ্বাসই হতো না। ইনি হলেন আমার ওয়াইফ,
বিনতে আরুশি খান। আমার জীবনের সবচেয়ে অন্যতম গুরুত্বপূর্ণ একটা অংশ, যাকে আমি চাইলেও কখনো নিজের থেকে আলাদা করতে পারবো না। কিভাবে একটা মানুষকে ভালোবাসতে হয় তা আমি আমার আরু পাখির থেকেই শিখেছি। আর জীবনের শেষ সময় অবধি আমি তার হাত ধরেই চলতে চাই। আরু চোখটা ছল ছল করছে আরিশের কথা শুনে। না পেরে আরু সকলের সামনে আরিশকে জড়িয়ে ধরলো আর কেঁদে দিল। চারিদিকে থেকে হাততালি আওয়াজ শোনা যাচ্ছে। কলেজের ছেলেগুলো কেউ কেউ স্মৃতি দিচ্ছে, নানান উৎসাহ জানিত কথা বলছে। জীবনের এমন এক পর্যায়ে এসে এত বড় পাওয়ার আরুর জীবন পূর্ণতা এনে দিয়েছে। ছাদের উপরে আরুষি বসে আছে দোলনায়, আর আরিশ পিছন থেকে ওকে দুল দিচ্ছে। আরুষি এবার উঠে গিয়ে আরিশের হাত ধরে দোলনাতে বসলো শক্ত করে। আরিশের হাতটা ধরে বলল, আপনি আমাকে এত ভালোবাসেন কেন বলুন তো? আরিশ আরুর নাকে হালকা করে কিস করে বলল, তোমাকে দেখেই আমার ভালোবাসতে ইচ্ছে করে, তাই আর না ভালোবেসে পারি বলো? আমি কিন্তু মজা করছি না, আমি সত্যি কথা বলছি। বলুন আপনি কেন এত ভালোবাসেন আমাকে? আমার মধ্যে আপনি কি এমন পেয়েছেন যাতে আপনি আমার প্রেমে পড়েছেন? আমার থেকেও তো আরো অনেক ভালো আর সুন্দরী মেয়ে আছে। আমি তোমাকে ভালোবাসি কারণ তুমি সবার থেকে আলাদা। যেমন? এই যে কদিন পরে তুমি আমার বাবুর আম্মু হবে, তাই। আরু বুঝতে পারলো যে আরিশ এখন লজ্জা দেওয়ার জন্য ওকে এসব কথা বলবে, তাই দরকার নেই ওর উত্তর জানার। তাই কথা ঘুরানোর জন্য বলল, নাহিদ ভাইয়াকে আপনি অফিসে কাজ দিয়েছেন তাই না? কই না তো। আপনি যতই বলুন যে না, আমি জানি যে আপনি এই জবটা দিয়েছেন। আরিশ একটা দীর্ঘশ্বাস নিয়ে বলল, হ্যাঁ দিয়েছি, কারণ ওনার এটার বড্ড দরকার ছিল। জবটা না থাকলে ওনাকে নিজের ভালোবাসার মানুষকে হারাতে হবে, আর আমি তা কি করে দেখি বলো? কিন্তু আপনি নাহিদ ভাইয়াকে চিনলেন কি করে? মনে আছে সানা যেদিন ঘুরতে গেছিল সেদিনের কথা? তুমি বোর ফিল করছিলে, আর তোমাকে বাড়ির গেটের সামনে ড্রপ করে আমি বেরিয়ে গেলাম। নাহিদ ভাইকে খোঁজার জন্যই গেছিলাম। অবশেষে ওনাকে পেলাম। সব কিছু জানার পর এক মুহূর্ত ভাবলাম না আর সিদ্ধান্ত নিতে, তাই ওনার জবটা দিয়ে দিয়েছিলাম অফিসে। আর এরপরেও যদি তিথির বাড়ি থেকে না মানে, তাহলে আমি নিজের দায়িত্বে ওদের বিয়েটা দেব। আপনি কত ভাবেন সবার জন্য। আমাকে এভাবেই সারা জীবন ভালোবেসে যাবেন, আমি আর কিছু চাই না। আকাশের উজ্জ্বল চাঁদটার দিকে তাকিয়ে মুচকি আরিশ হাসলো। চাঁদটাও যেন আজ সমান তালে ওর সঙ্গে খুশি। সকালবেলা আরু রান্না করে ব্রেকফাস্ট বানাচ্ছে, যদিও বা আনিকা খান নিজেই বানাচ্ছে, আর আরু কেবল হাতে হাতে হেল্প করে দিচ্ছে। কারণ আরু কিছু করতে চাইলেও আনিকা খান করতে দেন না ওকে। সেই কারণে আরু ওঠার সাথে সাথে আরিশকে ডেকে দিয়েছিল। তারপর দুজনে কিছুক্ষণ ছুটি চলার পর আরু নিচে নেমে এলো, আর আরিশ এখন ওয়াশরুমে ফ্রেশ হচ্ছে। কিছুক্ষণ পর আরিশ নিচে নেমে আসতেই দেখলো পরিবেশটা সম্পূর্ণ নিস্তব্ধ। সকলে যেখানে উপস্থিত থাকলেও কেউ কোনো কথা বলছে না। সকলের মাঝে দেখতে পেল ওর খালাম্মা রেনু খান আর রাইসাকে। তবে হাতে রয়েছে লাগেজ, তার পাশে দাঁড়িয়ে রয়েছে গাড়ির ড্রাইভার। সে হয়তো সেগুলো গাড়িতে নিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করছে। আরিশ রাইসা আর ওর খালাম্মাকে দেখে কৌতূহল নিয়ে বলল, হোয়াট এ সারপ্রাইজ! তোমরা কখন এলে? রাইসা কিন্তু করে বলল, আমরা কালকে রাতেই এসেছি। তোর এমন খুশির খবর শুনে তবে তুই ততক্ষণে ঘুমিয়ে পড়েছিলি আর সারাদিনের ধকলে ক্লান্ত ছিলি, তাই আর তোকে ডাকলাম না। যদিও বা আমাদের আসতেও অনেকটা দেরি হয়েছিল। রেনু খান কিছুটা রেগে আছেন, তা ওনার মুখ দেখেই বোঝা যাচ্ছে, কিন্তু কি কারণে সেটা বুঝতে পারছে না। তাহলে এতক্ষণে কি আরুষিকে নিয়ে আবার কোনো ঝামেলা করলো উনি? এখনই আরিশ আরুর দিকে তাকিয়ে দেখলো আরুষির মুখটা বেশ খুশি খুশি। তার মানে এমন কিছু হয়েছে যে আরুষি তাতে খুব খুশি। কিন্তু কি হয়েছে সেটা এখন ওর মাথার উপর দিয়ে যাচ্ছে। কেউ কিছুই বলছে না, সকলে নিস্তব্ধ প্রায়। তাহলে তোমাদের হাতে এত লাগেজ কেন? তোরা কি আবার কোথাও যাচ্ছিস? রেনু খান মুখ বেঁকিয়ে বললেন আরুষিকে উদ্দেশ্য করে, তোর বউয়ের জন্য আর থাকতে পারলাম কই? ওর জন্যই তো আমার মেয়ের এত অপদস্থ হয়েছে, বারবার ওকে হেনস্থা করেছে, আর সেই দুঃখেই তো আমার মেয়েটা চলে যাচ্ছে। না হলে তুই তো জানিস যে ও তোকে কতটা চায়। রাইসার হাতের ইশারা করে ওর মাকে থামিয়ে দিয়ে বলল, মা তুমি থামবে? এসব কথা কেন তুমি শুরু করলে আবার? আর যেটা সত্যি সেটা কেন বলছো না?
আমার এখানে ভালো লাগছে না, তাই আমি থাকছি না, এটাই সব থেকে বড় কথা হলো যখন ভালো লাগবে তখন আবার আসবে, হয়তো সেদিন আর আরিশকে পাবো না। এইটুকু কথা আস্তে আস্তে বলল রাইসা। কথাটা কেউ শুনতে না পেলেও আরও ঠিক বুঝতে পেরেছে যে সেরকমই কোনো একটা কথা রাইসা বলেছে। দেখ রাইসা, আমার মনে হয় তুই যদি আরু পাখির উপর রাগ করে চলে যাস তাহলে সেটা খুব ভুল করছিস। রাইসার সামনে এগিয়ে গিয়ে আরিশকে জড়িয়ে ধরলো, তারপর ফিস ফিস করে বলল, হয়তো আমার ভাগ্যে তুই নেই, তাই তৃতীয় ব্যক্তি হয়েও তোর মাঝে প্রবেশ করতে পারলাম না, সেখানে যে কেবল তোর আরু পাখির স্থান। আরিশকে ছেড়ে বলল বলে আরুষির দিকে একবার তাকিয়ে বেরিয়ে গেল রাইসা। ওর সাথে সাথে রেনু খানও বেরিয়ে গেলেন। আনিকা খান কাঁদছেন। যতই হোক নিজের বোন আর বোনজি হয় ওরা। হাজারো ভুল করলেও ভুলটা মেনে নিয়ে আবারও নতুন করে শুরু করতে হয়। উনি নিজেও জানেন যে আরুষির কোনো দোষ নেই, তবুও ওনারা আজকে চলে যাচ্ছেন দেখে ওনার খুবই কষ্ট হচ্ছে। গোটা বাড়ি যেন কেমন একটা থমথম করছে, সব কিছু যেন আরুর মাথার উপর দিয়ে গেল। সে সমস্ত কাজে ওর হাতে নেই, সেই সমস্ত কাজে দোষারোপিত হলো সকলে। খেলেও আরু না খেয়ে উপরে চলে গেল। ওর তো কোনো দোষই নেই, নিজের স্বামীকে ভালোবাসে, তার জন্য যদি কিছু করা অপরাধ হয়, অন্যায় হয়, তাহলে সেই ভুল আরু হাজারবার করতে পারে। মনমরা হয়ে জানালার দিকে তাকিয়ে বাড়িটা দেখছে এক মনে। দূরের আম গাছে দুটো পাখি বসে আছে পাশাপাশি, কত সুন্দরী না লাগছে তাদের দুজনকে একসঙ্গে, যেমনটা ওর আর আরিশকে লাগে একসঙ্গে থাকলে। আজ খুব কষ্ট হচ্ছে আরুর, তবে কেন তা জানে না। কারোর উপর অভিমান নাকি অন্য কিছু, নাকি ওকে অপমান করছে তাই ওর দুঃখ কি, আসলে কারণটা কিছুই বুঝে উঠতে পারছিল না ও। আজকে আহানের কথা মনে পড়ছে খুব। আগে ওর বাবা যখন ওকে কথা শোনাতেন, কোনো ভুল হলে তখনই আহান প্রতিবাদ করতো ওর হয়ে। অনেক দিন হলো আহানের সঙ্গে কথা হয় না ওর। অনেকটা রাগ করেই আহান আর ফোন করেনি আরুকে। ওর এখনও মনে আছে ছোটবেলায় ওদের দুই ভাই বোনকে ওর মা একই রঙের আর একই ধরনের দুটো গেঞ্জি এনে দিয়েছিলেন। সেটা পরে ওরা একটা ছবি তুলেছিল, ছবিটা ওর জামা কাপড়ের মধ্যে রাখা আছে। আজকে খুব দেখতে ইচ্ছে করছে ছবিটা, তাই আরও একটা দীর্ঘশ্বাস নিয়ে ছবিটাকে আনতে গেল। তখনই ছবিটা বার করতে গিয়ে খসখস একটা জিনিস হাতে পড়তেই সেটা আসলে কি তা জানার জন্য বার করতেই দেখলো একটা কাগজ। তাতে কিছু লেখা আছে, লেখাগুলো বাংলাতে নয়, ইংরেজিতে লেখা, তবে উচ্চারণগুলো বাংলাতেই। আসলে সেটা কি তা জানার জন্য চিঠিটা খুলতেই অবাক হলো আরু। ডিয়ার আরুষি, জানো তো তুমি বড্ড বেশি লাকি, যার জন্য তুমি আরিশের মতো একজন লাইফ পার্টনার পেয়েছো। আমিও ওকে খুব ভালোবাসি, তবে একজন তৃতীয় ব্যক্তি হয়ে। আর সবসময় একজন তৃতীয় ব্যক্তি প্রত্যাখ্যাত হয় একটা সম্পর্ক থেকে, যদিও বা আমারই ভুল ছিল তোমাদের মাঝে গিয়ে ভালোবাসা আদায়ের ব্যর্থ চেষ্টা করার। আরিশকে আমি সেই ছোটবেলা থেকেই পছন্দ করি, তবে একসাথে বড় হওয়াটা শুরু হতে না হতেই বহু দূর চলে গেলাম ওর থেকে। সেই 11 বছর বয়স থেকে ক্যালিফোর্নিয়াতে থাকি ফ্যামিলির সাথে। আরিশের সঙ্গে আমার বন্ধুত্বটা ছিল সম্পূর্ণ অন্য ধরনের। আরিশকে ছেড়ে আসতে কষ্ট হয়েছিল খুব। তখন এই সমস্ত আবেগ ভালোবাসা কি তা ঠিক বুঝতাম না, তবে এখন বুঝি বেশ। যখন শুনেছিলাম যে আরিশের সাথে তোমার বিয়ে হয়ে গেছে, কোনোভাবেই সহ্য করতে পারিনি তোমাকে। মনে হচ্ছিল তখনই সব কিছু শেষ করে দিই। আমার তোমার উপর রাগ হয়েছিল। আমি ভেবেছিলাম যে করেই হোক আরিশের জীবন থেকে তোমাকে আমি সরাবই, আর এটাই ছিল আমার আসল উদ্দেশ্য। তবে যখন দেখলাম ও তোমাকে খানিকটা হলেও ইগনোর করছে, তা দেখে আমি ভাবলাম হয়তো কাজটা সহজ হবে, তাই নানানভাবে চেষ্টা করতাম। কিন্তু ওর বাহিরের ইগনোরের থেকেও বেশি কেয়ারটা ছিল তোমার প্রতি 1000 গুণ বেশি। সেটা আমার প্রথমে চোখে পড়েনি অবশ্য। আমি নিজের চোখে সেগুলো আনতে চাইনি কখনো, যত এড়িয়ে চলা যায় এগুলো থেকে। আচ্ছা, আজকে আমি যাকে ভালোবাসি তাকে ছেড়ে কেন চলে যাচ্ছি, প্রশ্নটা তোমার মনে আসছে না? না আসাটাই স্বাভাবিক, এতে অস্বাভাবিক এর কিছুই নেই। তাহলে বলি, সেদিন যখন আরিশের অফিসে গেলাম তখন আমি বাইরে অপেক্ষায় ছিলাম তুমি কখন বেরোবে আর আমি অফিসে ঢুকবো। তুমি বের হতেই অফিসে ঢুকলাম, তারপর আরিশের সঙ্গে ঘুরতেছিলাম। সেদিন
রাইসা যখন বলল যে আরিশ যেখানে ওকে নিয়ে যাবে সেখানে ও যাবে, তখন আরিশ আমাকে গাড়িতে করে নিয়ে গেল নদীর ঘাটে। সেখানে বড় বড় স্টিমার, জাহাজ আর লঞ্চগুলো দেখতেই মনটা আমার খুশিতে ভরে গেল। আমি জানতাম তুই আমাকে এমন একটা সারপ্রাইজ দিবি এখানে এনে। আরিশ মুচকি হাসলো, তারপর ওর হাত ধরে লঞ্চে উঠলো। রাইসা তো মনে মনে খুব খুশি, কারণ ও যতই চাইছে যে আরিশকে নিজের কাছে আনতে আর সফল হচ্ছে, আর এখন নিজেকে সফল দেখে ওর খুবই খুশি লাগছে। লঞ্চ চলছে আর হাওয়ার আরিশের সিল্কি চুলগুলো বাতাসে উঠছে, এক অপরূপা সৌন্দর্যের কাজ করছে আরিশের মাঝে। রাইসার মাঝে মাঝে আরিশের দিকে লজ্জায় চোখে তাকাচ্ছে। হঠাৎ নিস্তব্ধতা কাটিয়ে আরিশ বলে উঠল, জানিস তো মেয়েটাকে আমি বড্ড ভালোবাসি, তবে মেয়েটা বুঝতেই চায় না, বড্ড অবুঝ, অল্প বয়স কিনা, তাই কোনটা ঠিক আর কোনটা ভুল তার মাঝে পার্থক্য করতে পারে না এখনো। সেই জন্যই তো বেশি রাগ করে থাকতে পারি না, নিজেকে কন্ট্রোল করা বড্ড কঠিন হয়ে পড়ে। তবে অনেক চেষ্টা করছি বারবার, কেবল ওকে একটু বোঝানোর জন্য যে বাস্তবতাটা আসলে কি। কথা শুনে রাইসা আরিশের দিকে তাকালো। আরিশ আবারও বলতে শুরু করলো, রাইসা জানি না মেয়েটার মধ্যে এমন কি আছে, তবে মেয়েটার বাচ্চা স্বভাব দেখেই ওর প্রেমে পড়েছিলাম। ও সবার থেকে আলাদা, ওর প্রতি আমার ভালোবাসাটাও একটা অব্যক্ত চিঠির মতো, যেখানে হাজার অক্ষরে পরিপূর্ণ থাকলেও তা কখনো পড়ে শেষ করা যাবে না। এবার রেগে গিয়ে বলল, তাহলে আমার কি হবে? আমি তো তোকে ভালোবাসি, আমি জানি না আমি তোকেই বিয়ে করব, তা যে করেই হোক। আরিশ মুচকি হেসে রাইসার দিকে তাকালো আর বলল, জোর করে কখনো ভালোবাসা পাওয়া যায় শুনেছিস? কথাটা শুনে রাইসা মাথা নিচু করে নিল, কারণ সত্যি জোর করে আর সব কিছু পেলেও ভালোবাসা পাওয়া যায় না। তুই হাজার চেষ্টা করলেও আমি আরু পাখিকে ছাড়বো না, ও আমার পাঁজরের এক একটা টুকরা। তোর জন্য এটাই ভালো হবে যে তুই একটা পারফেক্ট জীবনসঙ্গী খুঁজে নে, যে আমার থেকেও তোকে বেশি ভালোবাসবে। বৃথা একতরফা ভালোবাসা কখনো পূর্ণতা পায় না। রাইসা চুপ করে আছে। আরিশের বলা কথাগুলো বুকে এসে বড্ড লাগছে, কিন্তু আরিশ যা বলছে সেগুলো সমস্তটাই সত্য। জানিস 16ই এপ্রিলে একবার ওর অ্যাক্সিডেন্ট হয়েছিল। ভার্সিটিতে সবে নতুন নতুন এসেছে, শান্ত স্বভাবের, তবে খুবই বেখেয়ালিপনা আছে ওর মধ্যে। একা একা বাড়ি ফেরার জন্য ভার্সিটির গেট পার হতেই, বড় রাস্তা পার করতেই একটা বাইক এসে পাশ থেকে ধাক্কা মারতেই রাস্তার এক সাইডে পড়ে গেল। মাথা কেটে ক্রমাগত রক্ত বের হচ্ছিল সেদিন, আর হাতে পায়ে চোট পেয়ে সমস্ত জায়গা থেকে ছিটছিট করে রক্ত বের হচ্ছিল। দূর থেকে সমস্ত দেখতেই মনে হল জীবনটা আমার মধ্যে আর নেই, সেটা যেন থেমেছিল সেখানেই। তাড়াতাড়ি করে হাসপাতালে নিয়ে গিয়েছিলাম। পরিচয়টা যখন জানতে চেয়েছিল তখন স্বামীর পরিচয়ে ভর্তি করিয়েছিলাম হাসপাতালে, কারণ আমি ভাবতাম যখন ভালোবাসি তখন ওকে নিজের জীবন সঙ্গিনী বানাবো, এমন একটা উদ্দেশ্য নিয়েই ওকে ভালোবেসেছিলাম। ও সমস্ত বেখেয়ালি ভালোবাসা আমার পছন্দ নয়। যারা এভাবে ছেড়ে চলে যায় তাদেরকে বড্ড ঘৃণা করি আমি। মেয়েটার প্রচুর ব্লাড শরীর থেকে বেরিয়ে গেছিল সেদিন। ও নেগেটিভ রক্তের গ্রুপের মানুষ খুবই কম, তাই ব্লাড পাওয়াটা প্রচণ্ড টাফ ছিল। ইমিডিয়েট রক্তের প্রয়োজন ছিল ওর। সারা হাসপাতাল তন্ন তন্ন করেও খুঁজে পেলাম না একটা মানুষকেও। কেউ সাহায্যের হাত বাড়ায়নি তখন। নিজেকে কেমন পাগল পাগল মনে হয়েছিল তখন। এটাও মনে হয়েছিল যে ওর কিছু হয়ে গেলে আমিও আর বাঁচবো না। আরবকে বলতেই ও বেরিয়ে পড়েছিল রক্তের খোঁজে। সমস্ত ব্লাড ব্যাংকে গিয়েও পেল না। আরব সমস্তটাই জানতো। কথাগুলো যেন আরিশ বলেছিল, তখন আরিশের চোখের কোণে জল জমে এসেছিল। তার আরিশা বেশ ভালোই অনুভব করতে পেরেছে। আরিশের ভালোবাসার কথা শুনে ওর খুব কষ্ট হচ্ছে। বুঝতে চেষ্টা করছে যে ভালোবাসা কত প্রকার হয় আর কিভাবে একটা মানুষকে কতটা গভীরভাবে ভালোবাসতে হয়। একটা সময় যখন ব্লাড পেলাম না তখন মনে হয়েছিল ওর নয় আমার কিছু একটা হয়ে যাবে। নিজেকে নিয়ে আমি কখনোই ভাবিনি, আর ভাবতেও চাই না কখনো। কেবলই ভালো থাকুক ভালোবাসার মানুষগুলো। রাইসা কাঁপা কাঁপা গলায় বলল, তারপর চোখের কোণ থেকে জমে থাকা জলটা মুছে নিয়ে পাগলের মতো হাসতে হাসতে আবার বলল, আরিশ হয়তো নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করছে। হয়তো নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করছি। আমি তখন এতটাই পাগল হয়ে গেছিলাম যে আমার নিজেরই যে ও নেগেটিভ ব্লাড গ্রুপ তা আমি ভুলেই গিয়েছিলাম। ভালোবাসার ডেফিনেশনটা ঠিক কী তা আমি এখনো বুঝে উঠতে পারিনি। তবে মজার ব্যাপার কি জানিস তো, আরু পাখি মনে করে যে ওর ভালোবাসার সংজ্ঞাটা আমি ওকে শিখিয়েছি। কি অদ্ভুত তাই না?
আমরা হলাম একে অপরের পরিপূরক। স্বয়ং আল্লাহ পাক আমাদের নিজের হাতের তৈরি করে পাঠিয়েছেন। আরিশের কথা শুনে রাইসা আর সাহস পায়নি একটা শব্দ উচ্চারণ করার। আরিশের ভালোবাসার কথা শুনেও বাকুদ্ধ, তবুও আরিশির প্রতি হিংসা হয়েছিল খুব। এমন ভালোবাসা যদি আরুষির বদলে ও পেত তাহলে হয়তো পৃথিবীর সব থেকে সৌভাগ্যবান রাইসাই নিজেই হতো। তোমার কি জানতে ইচ্ছে করে না যে আমি কেন আমার আম্মুর সঙ্গে তার ফ্রেন্ডের বাসায় গিয়েছিলাম? আমি তো চাইলেই আরিশের কাছে থাকতে পারতাম, তবে কেন থাকিনি? অবশ্য প্রশ্ন না হওয়ারই কথা, কারণ আমি তোমাদের সম্পর্কের মাঝে একজন তৃতীয় ব্যক্তি। তবুও উত্তরটা আমার বলতে খুব ইচ্ছে করছে তোমাকে। তা তুমি চাও আর না চাও, জানো আমি এই কদিন শুধুমাত্র আরিশকে ভোলার চেষ্টা করছি। জানি না কতটুকু ভুলতে পেরেছি, তবে দূরে থাকার অভ্যাসটা করে নিয়েছি। তবে সে যাই হোক, আরিশ তোমাকে বড্ড ভালোবাসে। সেই ভালোবাসার মর্যাদা দিও, আর আশা করব তুমিও আরিশকে খুব ভালোবাসবে আর ভালো রাখবে। তোমাদের আগামী দিনের জন্য অনেক শুভেচ্ছা রইল। আর ক্ষমা আমি তোমার কাছে চাইবো না, কারণ তুমি নিজেও জানো যে ভালোবাসার মানুষটাকে কাছে পাওয়ার জন্য সর্বোচ্চ সীমাটাও লঙ্ঘন করা যায়। সেটা তুমিও করো আর আমিও করেছি, তাই আমরা দুজনেই সমপর্যায়। তাই না তোমার আমাকে সরি বলার আছে, আর না আমার তোমাকে। ভালো থেকো। ইতি, রাইসা। কথাগুলো মাঝে যে রাইসার আরিশিকে না পাওয়ার কাতরোক্তি ছিল তা আরিশি প্রতিটা অক্ষরে অক্ষরে অনুভব করতে পেরেছে। সত্যি ভালোবাসা এমনই হয়, তা যে পায় সে সব থেকে ভাগ্যবান, আর যে না পায় সে হলো পৃথিবীর সব থেকে হতভাগা মানুষ। চিঠিটা পরে আর নিজের ধরে রাখতে পারলো না আরিশ যে ওকে ভালোবাসে সেটা আরিশ বারবার মানুষের সামনে প্রমাণ না করলেও ওর ভালোবাসা দিয়ে বুঝিয়ে দেয় বারবার, কিন্তু ওর অজান্তে আরিশ এটা করেছে তাও আজকে জানতে পারলো চিঠিটা থেকে। রাইসা না বললে ওর জীবনের এমন একটা ঘটনা হয়তো না জানা অধ্যায় খাতার নাম লেখাতো। জীবনটা বড়ই অদ্ভুত। আরও চিঠিটা আঁকড়ে ধরে অনবরত কেঁদেই চলছে কুপিয়ে কুপিয়ে। সঙ্গে সঙ্গে ভালোবাসার হাত দুটো ওকে নিজের বুকের সাথে জড়িয়ে নিতেই কান্নার মাত্রা দ্বিগুণ হয়ে গেল। আরুকে কাছে টেনে আরিশ আরুর কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিল। ভালোবাসার সুখ আজ কারোর চোখের জল, আবার কারো চোখে ভালোবাসা না পাওয়ার চোখের জল। কীভাবে জীবনটা পার হয় চলে গেছে ক্রমাগত। বেশিরভাগই সময়টাই এমন হয় যে আমরা যাকে চাই তাকে আর পাওয়া হয়ে ওঠে না। আর প্রত্যাশীভাবে এমনই একজন মানুষ জীবনে চলে আসে যা প্রতি পূর্বের ন্যায় ভালোবাসাটা ঠিক আর হয়ে ওঠে না। থেকে যায় কিছু ব্যর্থ ভালোবাসার মতো ঘটনা। এই ভেবেই দিন পার করছে হাজারো হাজারো মানুষের, আর নিজের সামিল করছে না পাওয়া ভালোবাসার ভিড়। আপনি আমার সাথে কথা বলছেন না কেন? আমি কি ভুল করেছি যে আপনি কথা বলছেন না আমার সাথে? তোমাকে অত রাতে গোসল করতে বলেছি আমি যে তুমি গোসল করতে গেলে? যদি এখন জ্বর কাশি হয় তখন কি হবে? তুমি তো অসুস্থ হয়ে পড়বে। আরও কান ধরে বলে, আই এম রিয়েলি সরি। আপনি তো জানেন যে আমার ওই অবস্থায় বেশিক্ষণ থাকতে ভালো লাগে না, গোসল না করলে অস্বস্তি লাগে। আরিশ আগের মতোই ড্রাইভিংয়ে মন দিল। আরুর উপর খুব রাগ করছে ও, তাই এখন কথা বলার মুডে নেই। আমি কিন্তু এবার কান্না করে দিব। আরিশ তাও কিছু বলছে না দেখে আরিশি এবার আরিশের হাত ধরে জাকাতে লাগলো। আরিশের হাত ধরে জাকুনির ফলে গাড়িটা ব্যালেন্স হয়ে গেল সামান্য। আরিশ গাড়িটাকে কোনো রকম কন্ট্রোল করে আরিশের দিকে রাগি চোখে তাকালো। এখনই তো একটা বড়সড় বিপদ হয়ে যেতে পারতো। আরুষি কাচু মাচু ফেস করে, আপনি তো আমার সাথে কথা বলছেন না, তাই আমি এমনটা করলাম। আপনি আমার সাথে কথা বললে আমি কি আর আপনার এমন ভাবে হাত ধরে ঝাঁকালাতাম? একদম চুপচাপ বসে থাকো, না হলে এক্ষুনি গাড়ি থেকে নামিয়ে দেবো মাঝের রাস্তায়। আরুষি আরিশের ধমক শুনে একদম চুপ হয়ে গেল বাচ্চাদের মতো। ও ভাবলো সত্যি হয়তো আরিশ ওকে গাড়ি থেকে নামিয়ে দেবে। সারা রাস্তায় চুপ করেই এসেছেন আরু। আর আরিশের ধমক খেয়ে আরিশের সঙ্গে আর কখনো কথা বলার সাহস পায়নি আরু। এখন প্রায় রোজই আরিশ আরুকে ভার্সিটিতে দিয়ে আসে, আর কখনো কখনো আরু একা একাই আসে যখন আরিশ খুব ব্যস্ত থাকে। কলেজের সামনে গাড়ি এসে থামলেও আরু চুপচাপ নেমে গেল।
তবে আজকে আরিশও গাড়ি থেকে নামলো। সাধারণত আরিশ গাড়ি থেকে নামলে না ওকে ড্রপ করে দিয়ে চলে যায়, কিন্তু আজকে গাড়ি থেকে নামতে দেখে অবাক হলো আরু আরিশকে জিজ্ঞেস করলো, আপনি নামলেন যে, আপনি কি আজকে ভার্সিটির ভেতরে যাবেন? আরু কথার কোনো উত্তর না দিয়ে আরিশ এবার ভার্সিটির ভিতরে ঢুকতে লাগলো। আরুষি অবাক হয়ে গেল, কারণ আরিশ ওর কথার উত্তর না দিয়ে ভার্সিটির ভেতরে যাচ্ছে। ব্যাপারটা ঠিক কি তা এখনও বুঝতে পারছে না ও। আরুষি আরিশের সাথে হেঁটে উঠতে পারছে না। আরিশ অনেক ফাস্ট হাঁটছে। আরু কোনো ক্রমেই দৌড়ে গিয়ে আরিশের পাশে দাঁড়ালো। আরুষিকে দৌড়াতে দেখে আরিশ থেমে গেল, তারপর বলল, এই মেয়ে, তুমি কি পাগল নাকি? এভাবে দৌড়াচ্ছ? যদি এখনই পড়ে যেতে তাহলে কি হতো? আরু আরিশের পাশে দাঁড়িয়ে দাঁত বের করে হাসছে, হেসে হেসে বলল, আপনি আছেন তো আমার খেয়াল রাখার জন্য? আরিশ আবার রাগি লুকে তাকিয়ে নিয়ে আবারও হাঁটতে লাগলো। ও জানে আরুর সাথে এই ব্যাপারে কথা বলে ওর কাজ নেই, কারণ এখন বাচ্চামো করাটা ওর স্বভাবে পরিণত হয়ে গেছে। আরিশ আরুর বাচ্চামোটাকে সব থেকে বেশি ভালোবাসে, তবে ওর কেয়ারলেস স্বভাবগুলো একদমই পছন্দ নয় আরিশের। বয়সের সঙ্গে ম্যাচুরিটির এখনও আসেনি আরুর। সবসময় আরিশিকে আরু খেয়াল আর যত্ন রাখতে হয়। আরিশি আর কিছুই বলতে যাবে তার আগে আরিশি প্রিন্সিপালের রুমের দিকে ঢুকে গেল। ক্লাসরুমে একা একা বসে আছে আরু। সানা এখনও আসেনি, আরাবের সঙ্গে আসবে আর কিছুক্ষণ পরে। আর তিথি তো এখন আসতে পারবে না, কারণ সবে 3 দিন হলো ওর নাহিদ ভাইয়ের সাথে বিয়ে হয়েছে। এখন হয়তো হানিমুনে ব্যস্ত। এত সব কিছুর মাঝে আরু বসে বসে বোর হচ্ছে। আজকে যেন পৃথিবীতে সব থেকে বোর জিনিসগুলো আরুর সাথে ঘুরছে। প্রথমত আরিশ কথা বলছে না ওর সাথে, তারপর সানা এখনও কেউ আসেনি। ও হুদাই একা একা বসে আছে। জানালার দিকে তাকিয়ে ভার্সিটির গার্ডেন এর দিকে নজর দিল আরুষি। এতদিন লক্ষ্য করেনি যে ওখানে 2টো দোলনা রয়েছে। মনটা খুশি হয়ে গেল একেবারেই তা দেখে। আরিশদের বাড়িতেও রয়েছে, তবে তাতে বেশি উঠে দুল চড়া যায় না। আরুর মনে পড়লো যে এইরকম একটা দোলনা আরুষির বাড়ির পিছনে আম গাছটাই ছিল, যেখানে ছোটোবেলা ও বসে থাকতো আর আহান দোল দিত ওকে। সব কিছু বয়স বাড়ার সাথে সাথে কোথায় যে হারিয়ে যায় কিছুই বুঝে ওঠা যায় না। আরুষি আর ভাবতে বাকি রইল না যে এরপর ও কী করবে। ভার্সিটির ক্লাস শেষ হয়ে গেলেই বেরিয়ে গেল দোলনাটা চড়বে, না হলে একটা ক্লাস মিস দেবে। বাইরের দিকে অন্যমনস্ক হয়ে তাকিয়ে আছে আরু। তখনই পরিচিত কণ্ঠে ধমক শুনে সামনের দিকে তাকালো। ক্লাসে সকলেই দাঁড়িয়ে আছে, শুধু ও এতক্ষণ জানালার দিকে তাকিয়ে সমস্ত আকাশ পাতাল ভাবতে গিয়ে ক্লাসে কী হচ্ছে কোনো কিছুই ওর কানে পৌঁছায়নি। দেখলো যে ক্লাসের মধ্যে দাঁড়িয়ে আরিশ আর ওর সঙ্গে প্রিন্সিপাল স্যার। আরও সেই দিকে অবাক চোখে তাকিয়ে থাকতে পাশ থেকে সানা একটা চিমটি কাটলো। কিরে তুই কখন এলি আর এইসব কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আরুষি কথা বলার সঙ্গে সঙ্গে আরিশ ধমক দিয়ে বলল, এটা কি তোমার গল্প করার ক্লাস? আরিশের কথা শুনে মাত্রই আরু চোখ দুটো যেন গোল গোল হয়ে গেল। ও ভাবছে এসব উনি কি বলছেন। প্রিন্সিপাল স্যার আরিশের কাজ দেখে একটু মুচকি হাসলেন, কারণ দুজনের মধ্যে যা চলছে তা দেখে কেউ বলবে না যে ওরা দুজন হাজব্যান্ড ওয়াইফ। প্রিন্সিপাল স্যার শুকনো কেসে বললেন, আচ্ছা আরিশ, আমি বলি কি, তুমি শান্ত হও। সো স্টুডেন্ট, তোমরা সবাই আরিশকে চেনো, আমাদের কলেজের ছাত্র সে। আমাদের কলেজ থেকে সম্বর্ধনা দেওয়া হলো কলেজ টপার হিসেবে। তার জন্য বেশ কয়েকদিন আগে একটা অনুষ্ঠানও করা হয়েছিল। আই হোপ তোমাদের সকলের মনে আছে। সকলে একসঙ্গে চেঁচিয়ে অনেক জোরে বলল, ইয়েস স্যার। সবার কথা শুনে আরু মুখ পেঁচিয়ে দিল। তা শুনে মনে মনে, নিজের বউয়ের সাথে যে নিরামিষ হয়ে কথা বলে না, সে আমার নাকি ক্লাস টপার। আরিশের কাছে একটা সুযোগ ছিল দেশের বাইরে গিয়ে প্রফেসরি করার, কিন্তু আমাদের সকলের কথা ভেবে, আমাদের এই কলেজের কথা ভেবে, কলেজের স্টুডেন্টের কথা ভেবে আমাদের কলেজের প্রফেসর হিসেবে ক্লাস করাবে ও তোমাদের সবাইকে। আই থিঙ্ক তোমাদের কোনো অসুবিধা হবে না, কারণ ও এলিজিবল। আমার কথাটা আরিশ রেখেছে, তার জন্য আমি খুবই খুশি। প্রিন্সিপালের কথা শুনে সব মেয়েরা আরিশের দিকে হা করে তাকিয়ে আছে, কারণ এতদিন আরিশের ওপর
সকল ক্রাশ খেয়েছে একজন সিনিয়র হিসেবে, তবে আজকে একজন টিচার হিসেবে পেয়ে এখন সবাই ওকে গিলে গিলে খাচ্ছে। যদিও বা সবাই জানে যে আরিশ বিবাহিত, তবুও ক্রাশ খেয়ে সমস্যা কোথায়? প্রিন্সিপালের কথা শুনে আরও অবাক হয়ে গেল। এ জট কাটার মধ্যে থেকে বেরিয়েও আসতে পারছে না। সানা ফিস ফিস করে বলল, মুখটা বন্ধ কর, নাহলে মুখে মাছি ঢুকে যাবে, তারপরে সেটা পেটে গিয়ে ভো ভো করবে। সানার কথা শুনে আরু আরিশের দিকে তাকিয়ে মুখ বন্ধ করে নিল। তারপর সানাকে বলতে লাগলো, উনি তো আমাকে বলেননি আগে যে এই কলেজের প্রফেসর হিসেবে যোগদান করছেন। সে তো আমিও জানতাম না, তবে এখন বেশ ভালোই হলো। সবাই ভাইয়ের উপর ক্রাশ খাবে, আর তুই হাঁ করে সবার দিকে তাকিয়ে তাকিয়ে দেখবি, কিছু বলতেই পারবি না। আরু সানার দিকে রাগে চোখে দাগালো। আশা করি তোমরা সবাই ক্লাসে অ্যাটেন্টিভ হবে, আর আরিশ যা যা বলবে সেগুলো ফলো করবে, কোনো অসুবিধা হওয়ার কথা নয়। ইয়েস স্যার। প্রিন্সিপাল আরিশের সঙ্গে হ্যান্ডশেক করে তারপরে রুম থেকে বেরিয়ে গেলেন। আরিশ সকলের বসতে বলল। সবাই আরিশের দিকে তাকিয়ে আছে। আরিশ আজকে একটা ব্লু কালারের শার্ট পরে এসেছে, যাতে ওর সৌন্দর্য আরও বেড়ে গেছে। আরিশ এক এক করে সকলের নাম জানতে চাইছে। সবাই নাম বলছে। সানার কাছে আসতে সানা বলে উঠল, আমি সানা খান। ওকে, বসো। এবার আরুষি পালা। আরুষি উঠছে না। ওর এখন ভীষণ রাগ হচ্ছে আরিশের উপর, কারণ ক্লাসে ঢুকেই আরিশ ওকে বকাবকি করছে, আর তার উপর সকাল থেকে কথা বলা না, আবার তার সঙ্গে কলেজে জয়েন করেছে সেটাও বলেনি। আরও খুশি হয়নি তা নয়, খুব খুশি হয়েছে, তবে সেই খুশিটা যেন রাগ দিয়ে চাপা পড়ে গেছে। তাই এই মুহূর্তে মুডটা বেশ গরম আছে। আরুষি উঠছে না দেখে আরিশ বলে উঠল, আপনাকে কি আবার ডেকে ডেকে তুলতে হবে? আরুষি রাগে মুড নিয়ে বলল, বিনতে আরুষি রহমান। অন্য সময় হলে আরুষি বলতো বিনীত আরিশ খান, তবে আজকে আরিশের সঙ্গে ঝগড়া হয়েছে বলে খান না বলে রহমান বলেছে। আরিশ বউ নাচিয়ে বলল, ও আচ্ছা, বেশ, তা বসো। আরিশ ক্লাস করাচ্ছে, সবাই মনোযোগ দিয়ে শুনছে ওর কথা। তার মধ্যে থেকে তাহিরা বলে মেয়েটা আরিশের দিকে অনেকক্ষণ ধরে অদ্ভুত এক নজরে তাকিয়ে আছে। আরও ব্যাপারটা লক্ষ্য করছে, দেখে খুব রাগ হচ্ছে ওর। এভাবে একটা বিবাহিত পুরুষের দেখার কি আছে সেটাও বুঝতে পারছে না। হঠাৎই তাহিরা উঠে দাঁড়ালো, তারপর আরিশকে জিজ্ঞেস করলো, আরিশ তাহিরার কাছে এলো। তা দেখে আরু সানাকে বলল, দেখ তোর ভাইয়া ওই মেয়েটাকে ডাকতেই চলে এলো, কত লুচু ছেলে একটা, আবার সকলের সামনে আমাকে অপমানও করলো। আরও এটা ভার্সিটি, আর ভাইয়া প্রফেশনাল কাজের মধ্যে কখনো পারিবারিক সম্পর্ককে এন্টার করতেই দেয়নি। তাই ভার্সিটিতে এসে ভাইয়ার থেকে এরকম ব্যবহার পাবি সেটা ভুলেই যা। আরিশের কথা শুনে আরু প্রায় কাঁদো কাঁদো হয়ে গেল। চোখের জল টলটল করছে। এক পলক পড়লেও হয়তো গাড়িয়ে পড়বে, মনে মনে ভাবছে। উনি এখন আর আগের মতো আমাকে ভালোবাসেন না। হঠাৎ করে বেল পড়ে গেল লাঞ্চের জন্য। এখন ক্লাস শেষে, তাই চাইলেও আরও ক্লাস নিতে পারবে না। এবার বুঝেছো? তাহলে তুমি লাঞ্চ কমপ্লিট করে এসো। আরিশর রুমের দরজাটা আড়াল দিয়ে রয়েছে। কখন ওখান দিয়ে আরও যাবে সেই অপেক্ষায়। বেশি বকা করে ফেলছে। লাঞ্চ টাইম বলে সমস্ত স্টুডেন্ট চারিপাশে ঘোরাঘুরি করছে। সানা আর আরও দুজনে হেঁটে যাচ্ছে, আর আরুর চোখে জল টলমল করছে। সানা বুঝতে পারলো ও কিছু বলার সাহস করে উঠতে পারছে না, কারণ ও যদি এখনও কিছু বুঝাতে যায় আরও কিছু বুঝাবে না, উল্টো ওকেই আরও দু চারটা কথা শুনিয়ে দেবে। আরও জানে না যে আরিশের নতুন রুমটা কোথায়, তাই আরিশের রুম পার করে যখন যাচ্ছিল তখনই হাতে হালকা টান দিয়ে কেউ একজন ওকে ঘরের মধ্যে ঢুকিয়ে নিল, এরকমই অনুভব করে লো আরু। সানা দেখতে পেল আরিশকে। আরিশ ইশারায় ওকে ক্যান্টিনে যাওয়ার জন্য বলল, আর ওরাও আসছে। আরু আরিশকে দেখে বলল, আমার হাত ধরেছেন কেন? ছাড়ুন, আমার হাতে লাগছে। হাতটা ছাড়ানোর চেষ্টা করে।
আরিশ আরুকে ওর বুকে জড়িয়ে নিল। আরিশ আরুকে বুকে জড়িয়ে নিতেই আরু কেঁদে ফেললো কুফিয়ে কুফিয়ে। আপনি আমাকে সবার সামনে তখন অপমান করেছেন, আমার দোষটা কি বলবেন? আমি জানি তো আপনার আর এখন আমাকে ভালো লাগে না। আপনি সমস্ত কিছু এখন আমার থেকে এড়িয়ে যান। কোন দিন হয়তো বলবেন আরু পাখি তুমি আমার জীবন থেকে চলে যাও। আরুকে বুকে থেকে সরিয়ে নিয়ে ও ঠোঁট জোড়া দখল করে নিল আরিশ। বেশ কিছুক্ষণ পর আরুকে ছেড়ে দিয়ে বলল, আমাকে ছেড়ে যাওয়ার কথাটা কখনো মুখে আনবে না। তোমাকে ছাড়া একটা মুহূর্ত ভাবতে পারি না আমি। তুমি কি তা জানো না? আমি তোমাকে কতটা ভালোবাসি সেটাও জানো। তারপরও কেন এসব মুখে আনো বলো তো? তাহলে আপনি আমাকে ওইভাবে বললেন কেন সকলের সামনেই? কারণ তুমি খুব অমনোযোগী তাই। তুমি কি জানো, তুমি যখন অন্য দিক তাকিয়েছিলে, তখন আমি আর স্যার আসতেই যখন সবাই উঠে দাঁড়ালো তুমি অন্যদিকে তাকিয়েছিলে, তাই সবাই তোমাকে নিয়ে হাসাহাসি করছিল। আমাকে নিয়ে হাসাহাসি করার কি আছে? আমাকে দেখে কি হাসি পায়? তুমি তো আমার আরু পাখি, তোমাকে দেখে কেন হাসতে যাবে? ওরা তো আমার দিকে তাকিয়েছিল, আমি তো ওদের ক্রাশ, তাই না? আরু রাগি চোখে আরিশের দিকে তাকালো। খবরদার এসব কথা দুবার মুখে আনলে আমি আর আপনাকে আস্ত রাখবো না। কেন, হিংসা হয় বুঝি? আরু আরিশকে ধাক্কা মেরে নিজেকে ছাড়িয়ে। তা হবে কেন? আমিও তো ভাবছি একটা নতুন করে প্রেম করব, কি ভালো হবে তাই না? তুমি করলে আমিও করতে পারি। আরু আরিশের কলার ধরে। সেই কথা ভুলেও ভাববেন না বলে আরিশকে জড়িয়ে ধরলো। আর আরিশও পরম আবেশে আরিশকে জড়িয়ে ধরলো। একটা কফি শপে বসে আছে আরিশ, আর তার সময় বসে আছে আহান। তুমি আরুকে সমস্ত সত্যি কথা বলছো? আমি এখনো ওকে সমস্তটা বলিনি, তবে কালকে বলবো। না জানি ওর মনের উপর দিয়ে কতটা প্রেশার যাবে যখন সমস্তটা জানবে। চিন্তা করবেন না ভাইয়া, আপনার বোনের সারা জীবনের দায়িত্বটা যখন নিয়েছি তখন ওর দুঃখটাকেও ভাগ করে নেব, আর নিজের সমস্ত সুখটাকে উজাড় করে দেব। কালকে ওর সব আমি ওকে ফিরিয়ে দেব, যা ওর প্রাপ্য। আমার বাবা এতদিন ধরে এই দিনটির জন্য অপেক্ষা করছিলেন। তবে আরুর এই 20তম জন্মদিনের কথা বলতেন বারবার। তবে তার পেছনে যে এতটা কুৎসিত একটা উদ্দেশ্য থাকতে পারে তা যদি আমরা আগে জানতাম, তাহলে এতটা খারাপ পথে ওনাকে এগোতে দিতাম না। ওনাদের জায়গায় উনি ঠিক ভাইয়া। আজকাল কে চায় বলুন তো একটা বাইরের মেয়েকে নিজের সমস্ত সম্পত্তি দিতে? তুমিও এই কথা বলছো? আরিশ মুচকি হেসে কফিতে চুমুক দিয়ে বলল, এটা ওনার পয়েন্ট অফ ভিউ থেকে আমি কথাটা বলছি। আর আমিও চাই না যে আরু পাখি অন্য কারো সম্পত্তি নিক, তার কোনো প্রয়োজন নেই। আমার যা আছে তাতে ওর চলে যাবে ভালোভাবে। আর আশা করি ভবিষ্যতে আমার সন্তানের কোনো অসুবিধা হবে না। আমি নতুন সব ধরনের ব্যবস্থা করেছি। আরু পাখি সই দিয়ে আপনাকে আপনার সমস্ত সম্পত্তিটা দিয়ে দেবে। কিন্তু আমার ওই সম্পত্তি চাই না। কিন্তু ভাইয়া, ওটা আপনার প্রাপ্য অধিকার, তাই না চাইলেও আপনাকে তা নিতে হবে। আমি চাই না আমার আরু পাখি কোনো খারাপ কাজের তকমা লাগিয়ে ঘুরুক। সেটা আপনি হয়তো না মানলেও আপনার বাবা সারা জীবন এটাই বিশ্বাস করবেন। তাই উনি যা চাইছেন সেটাই পূরণ করব আমি। আহান চুপ করে আছে মাথা নিচু করে। ওর বাবার করা কাজকর্মের কারণে ও খুবই লজ্জিত। এখন আরিশকে ভরার মতো আর মুখ নেই। ভাইয়া, কালকে আপনি আর মামুনি আসবেন আমাদের বাড়িতে আর ওর জন্মদিন উপলক্ষে। যতই হোক আপনারা ওর নিজের মানুষ। নিজের মানুষ আর হতে পারলাম কই? নিজের মানুষ হলে ওকে খারাপ মানুষদের থেকে রক্ষা করতে পারতাম। আপনারা দুজনেই হলেন এমন একজন যারা ওকে এতদিন ভালোবেসে এসেছেন, ওকে ভালোবেসে বড় করে তুলেছেন। তাই নিজেদেরকে একটা মানুষের খারাপ কাজের কারণে ছোট ভাববেন না। আহান আরিশের হাতে নিজের হাতটা রেখে বলল, আমার বোনকে তুমি ভালো রেখো। ছোটবেলা থেকে কখনো খারাপ মানুষের ছায়া লাগতে দিইনি আমি। ওর সাথে কথা না বলে আমি নিজেও কষ্ট পাই। ভাইয়া, আপনি কোনো চিন্তা করবেন না আরু পাখিকে নিয়ে। আর কালকে একটু তাড়াতাড়ি আসবেন, না হলে মন খারাপ করবে। সন্ধ্যাবেলায় আরুষিকে নিয়ে আরিশ ওদের ফার্ম হাউসে চলে এসেছে। আরুষিকে একান্ত জন্মদিনের শুভেচ্ছাটা ভালোবেসে জানাতে চায়, আর তার সঙ্গে নিজের সমস্ত ভালোবাসার প্রকাশ করতে চায়। সুইমিং পুলের পানিতে পা ডুবিয়ে বসে আছে দুজন। আরিশের কাঁধে মাথা রেখে যেন অদ্ভুত এক শান্তি পাচ্ছে আরু। হঠাৎ আমাকে এখানে নিয়ে আসলেন কেন আপনি?
ইচ্ছা হলো তোমার সাথে একান্ত সময় কাটানোর, সেই কারণে। আরিশের কথা শুনে আরুর বুকের ভিতর দগ করে উঠল। তার মানে কি সত্যি ওকে ছেড়ে দেবে? পর মুহূর্তেই আরু সরে এলো আরিশের থেকে। আরিশ আরুর দিকে তাকিয়ে বলল, আরে পাগলি, আমাদের আবার বিয়ের কথা বলছি, তোমার সাথে ভাবছি আবার বিয়ে করব বলে আরুকে আবার নিজের সাথে জড়িয়ে ধরল। আরু যেন একবার প্রাণ ফিরে পেল। আরিশের বুকে মাথা রেখে চোখটা বন্ধ করে নিল আর হাত দিয়ে আরিশের শার্ট খামচে ধরে বলল, কখনো আমাকে ছেড়ে যাবেন না, তাহলে সেই দিনই আমি। আরিশ আর আরুকে বেশি কিছু বলতে দিল না। আরুষি ঠোঁট দুটো আঁকড়ে ধরল পরমা অবশ্যই।